সেদিন অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তার মধ্যেই বর্ষার সময়। সাংবাদিক হিসেবে বহু জায়গাতে যেতে হয়, রাত দিন এসব বিচার করলে চলে না। এমন একটা কাজের জন্য কিছু বিশেষ খবর জোগাড় করতে মুড়াগাছা যেতে হয়েছিল। খবরের কাগজ দিনরাত খবর থেকেই ওখানে পাঠানো হয়েছিল। কাজ সেরে বাড়ির পথে রওনা দিতে অনেকটা দেরি হয়ে যায়। স্টেশনে গিয়ে দেখি পুরো ফাঁকা, একটাও লোক নেই। স্টেশন মাস্টারের থেকে খবর নিয়ে জানতে পারি রাতের শেষ 9টার ট্রেন অনেকটা আগেই চলে গিয়েছে। আমি যখন স্টেশনে পৌঁছই তখন রাত 10টা পেরিয়ে গেছে। দূর, এ তো মহাবিপদে পড়া গেল। সারা রাত এখন এখানে কোথায় যে বসে থাকবো। দেখি স্টেশনের বাইরে গিয়ে কোনো খবর পাওয়া যায় কিনা। বুকে কিছুটা আশা নিয়ে এগিয়ে গেলাম স্টেশনের বাইরে। বাইরে বেরোতেই দেখি একটা বয়স্ক লোক তার চায়ের দোকানের ঝাঁপ বন্ধ করার জন্যই তৈরি হচ্ছে। আচ্ছা দাদা, বলছি গোসাইপুর যাওয়ার শেষ ট্রেনটা মিস করে গেছি, অন্য কোনো উপায় কি আছে ওই গোসাইপুর যাওয়ার? বয়স্ক দোকানদারটি বেশ কিছু সময় আমাকে পরখ করার পর বলে, গোসাইপুর যাওয়ার এখন তো কোনো উপায় নেই। যে উপায় আছে তা ভয়ঙ্কর, তাই রাতটা স্টেশনেই কাটিয়ে দিন। ভোরবেলা ট্রেনেই না হয় ফিরে যাবেন। আমি কথাগুলি শুনে ফিরেই যাচ্ছিলাম স্টেশনের দিকে, কিন্তু শেষের কটা কথা শুনে থেমে গেলাম। গোসাইপুরে যাওয়ার রাস্তা আছে, অথচ ভয়ঙ্কর। কথাটা তো ঠিক বুঝলাম না। নৌকা পথে গোসাইপুর যাওয়া যায় বটে, রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেও কোনো নৌকা ওই পথে যায় না। আর যারা গেছে মরা নদীর বাউরে মাছের লোভে কেউ তাদের গিলে ফেলেছে, কর্পূরের মতো উবে গেছে, তারা আর ফেরেনি। দোকানদারটির কথা যত শুনছি ততই যেন আমার আগ্রহ আরও বেড়ে যেতে থাকে। যতই হোক সাংবাদিক তো, ঠিক করলাম লুকিয়ে থাকা কোনো খবর যেন আমারই জন্য অপেক্ষা করছে। আচ্ছা ঠিক কী রহস্য বলুন তো? ওখানের রহস্য কেউ জানে না, আর যারা জানতে গেছে তারা তো আর ফেরেনি। নৌকাতে গোসাইপুরেই আমি যাব। নদীর ঘাটটা কোথায় একটু বলতে পারেন? দোকানদারটি আমার কথায় চমকে ওঠে এক প্রকার। আপনার কি বাড়িতে কেউ নেই বুঝি? না হলে তো ওই পথে কেউ যাওয়ার চেষ্টা করে না। যেখানে আপনাকে বললাম ওদিকে যাওয়া কতটা বিপজ্জনক। আপনি শুধু পথটা বলুন। দোকানদারটি আর কোনো প্রতিবাদ করেনি। ওই যে ডান দিকে সরু পথটা দেখছেন, ওখান দিয়ে মিনিট 10 হাঁটলেই নদীর ঘাট পাবেন। তবে আবারও বলছি, পানের মায়া থাকলে ওদিকে যাবেন না। আমি আর কথা না বাড়িয়ে দোকানদারটির দেখানো পথ দিয়ে নদীর ঘাটের দিকে চলতে শুরু করি। সরু নুড়ি বেছানো পথ দিয়ে ঝোপঝাড়ে পূর্ণ রাস্তা দিয়ে কোনো মতে নদীর ঘাটের দিকে যেতে থাকে। কিছু সময় হাঁটার পর বুঝলাম রাতের দিকে এই সময় নদীর ঘাটের দিকে লোক যাতায়াত নেই, কারণ একটাও মানুষকে চোখে পড়ল না। মাঝে মাঝে হাওয়াতে দুলে উঠে লম্বা গাছগুলি যেন জানান দিচ্ছে তারা অন্তত আছে। বিভিন্ন ভাবনা নিয়েই পৌঁছে গেলাম নদীর ঘাটে। সেখানে পৌঁছেও হতাশা ছাড়া আর কিছুই পেলাম না। একজনকে দেখি নৌকা নদীর ঘাটে নোঙর করার তোড়জোড় করছে। আচ্ছা ভাই, বলছি তুমি কি আমাকে গোসাইপুরে নিয়ে যেতে পারবে? ওখানে পৌঁছে গেলে কলকাতা চলে যেতে পারবো। গোসাইপুরের নামটা শুনেই মানুষটির চোখে ভয়ের ছাপ রাতের অন্ধকারেও আমি স্পষ্ট দেখতে পাই। দাদা, আপনি এখানে নতুন মনে হচ্ছে, নাহলে এই রাতে মরা নদীর বাঁর হয়ে গোসাইপুরে যাওয়ার কথা তো বলতেন না। মরা নদীর বাঁর মানে? নদীর পথে গোসাইপুরে যেতে হলে মরা নদীর বাঁর হয়ে যেতে হয়। ওখানে মাছও পাওয়া যায় প্রচুর, কিন্তু কিন্তু ওখানে গেলে আর ফিরে না। ওখানে ভয়ঙ্কর কেউ থাকে। ভয়ঙ্কর কেউ কে থাকে? না, জানা নেই।
কে থাকে ওসব আমি জানি না। তবে তবে জানতে চাওয়াও ঠিক নয়। রাতে ওই সব কথা না বলাই ভালো। আপনি বরং এখান থেকে এখন চলে যান, স্টেশনে গিয়ে রাতটা কাটিয়ে দিন। ভোরবেলাতে গোসাইপুর যাওয়ার ওই ট্রেন পেয়ে যাবে। লোকটি আর বেশি কথা না বাড়িয়ে নৌকা নোঙর করে নদীর পাশের আরেকটি মাটির রাস্তা ধরে অন্ধকারে মিলিয়ে গেল। পড়ে রইলাম কেবল আমি। বেশ কিছুটা হতাশ হয়েই নদীর কাছের বাঁশ দিয়ে তৈরি একটা মাস্তুলের ওপর বসে পড়লাম। সেই দুপুরে একটা হোটেল থেকে ভাত খেয়েছিলাম, তাই বেগ থেকে 3টে জয়নগরের মোয়া আর একটা পাউরুটি খেয়ে 1 বোতল জল খেয়ে পেটের খিদে নিবারণ হলো। বুঝতে পারি আজ রাতে আর গোসাইপুরে যাওয়ার আশা পুরো বৃথা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টা। নদীতে তখন ভরা জোয়ার, জল থই থই করছে আর পাড়ের কাছে এসে জল বাড়ি খাচ্ছে। নদীর দিকে তাকিয়ে আছি, হঠাৎ চোখে পড়ে একটি নৌকা মন্থর গতিতে এগিয়ে চলেছে আর একটা লণ্ঠন নদীর ঢেউয়ের সাথে সঙ্গ রেখে দুলে চলেছে। যেন একটা আশার আলোয় খুঁজে পেলাম। বেঞ্চি থেকে উঠে গিয়ে চিৎকার করে ডাক দিলাম, আরে এই যে এই যে এদিকে আসুন, গোসাইপুর যাব, বেশি টাকাই দেব, দয়া করে আসুন এইদিকে। নৌকাটা যে চালাচ্ছে যেন আমার কথা শুনতে পেল, নৌকাটাকে আমার দিকেই নিয়ে আসতে থাকে। কিছু সময়ের মধ্যেই নৌকাটা নদীর ঘাটে এসে উপস্থিত হলো। নৌকার ডান হাতে চাদরে মুড়ি দেওয়া একটা লোক বসে কিছু সময় আমার দিকেই যেন তাকিয়ে থাকে, কিছু একটা বোঝার চেষ্টা করে। টকটকে লাল দুটি চোখ এই রাতের অন্ধকারেও আমার নজর এড়ালো না, আর লাল যেন একটু বেশি অস্বাভাবিক। অদ্ভুত গলাতে আমাকে জিজ্ঞেস করে, গোসাইপুরে যাবেন কেন এত রাতে? আমি একজন সাংবাদিক আর একটা দরকারি কাজে এখানে এসেছিলাম, আর গোসাইপুরের শেষ ট্রেনটা বরাত খারাপ হওয়ার জন্য মিস করে গেছি। এই ব্যাপারটা জানা না। আচ্ছা বলছি, বেশি টাকা লাগলেও আমি দিতে রাজি আছি। আপনি আমাকে ওখানে পৌঁছে দিলে ভীষণ উপকৃত হতাম। আচ্ছা, নৌকাতে উঠে আসুন। আমি ভীষণ খুশি হলাম। এইটা ভেবেই হলাম যে রাতটা তাহলে এই নদীর ধারে বসে আর কাটাতে হবে না। আমি চটপট গিয়ে নৌকাতে উঠে পড়লাম। লোকটি দাঁড়বে নৌকা চালাতে শুরু করল। নৌকাতে বসতেই একটা মাংস পচা গন্ধ নাকে এসে ঝাপটা মারে, যেন অনেক দিন আগের পচা মাংস। আচ্ছা, আমি শুনলাম গোসাইপুর যেতে হলে কোনো মরা নদী পেরিয়ে যেতে হয়, আর ওই জায়গাটি নাকি ভালো নয়। আর এটাও শুনেছি ওদিকে গেলে নাকি কেউ ফিরে আসে না। আপনি তো দেখছি ঠিকই আছেন। আপনি যখন ওদিকে যান তাহলে নিশ্চয়ই জানবেন ওখানে কি এমন আছে, বা মানে যা আছে যেখানে যেতে বা নাম শুনেই সবাই ভয় পাচ্ছে। কথাটা ঠিক, ওদিকে গেলে কিন্তু কেউ আর ফেরে না। ওখানে যে তারা থাকে যারা টেনে নিয়ে যায় নিজেদের কাছে, আর সেখানে গেলেই। আচ্ছা, মরা নদীতে আসতেই বেশ কিছুটা সময় লাগবে। তত সময়ে আপনাকে একটা ঘটনা শোনাই, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ঘটনা? অবশ্যই বলুন। লোকটি কিছু সময় অন্ধকারের দিকে তাকিয়ে থাকার পর বলতে শুরু করে, কয়েক মাস আগের ঘটনা। হরেন আর গোপাল একদিন নদীর ঘাটে রাতে বসেছিল। কদিন ধরেই দেখছিস তো মাছ কিন্তু একদম কম পাচ্ছি। এভাবে চলতে থাকলি তো না খেতে পেয়ে মরতে হবে। আমরা যে মাছগুলো ধরি বা যে মাছগুলো থেকে বেশি টাকা পাই না, শীতের সময় সেগুলো কিন্তু অনেক কম পাওয়া যায়। একটু কি বলছিস? আরে একদমই পাওয়া যায় না। হ্যাঁ, প্রতি বছরের মতোই ওই ছোট মাছ ধরেই কাজ চালাতে হবে আর কি। ওই ছোট মাছ ধরে কত টাকাই বা ইনকাম হয়? এই জন্যই তো তোকে আগে বলেছিলাম রে, নেশার জন্য অত টাকা ধার নিস না, পরে তুই শোধ দিতে পারবি না। সব রকমের নেশাই তো আছে তোর। আরে কি আর করব, ওই মেয়েদেরকে দেখলে আমি নিজেকে ঠিক আর সামলাতে পারি না। ওদের ওই থাক থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। অন্যরকম কোনো একটা কাজ শুরু করতে হবে। অন্য কোনো কাজ করতে হবে না, চল চল, বরং আমরা মরা নদীর বাঁওড়ে যাই। ওইখানে শুনছি বড় মাছ পাওয়া যায়। আরে কি বলছিস কি রে গোপাল? আরে ওদিকে তো কেউ যায় না, সেটা তো তুই জানিস।
ওখানে যারা গেছে তারা কিন্তু আর ফিরে আসেনি। নদীর খবর নিতে দিনের বেলা যারা গেছে তারা শুধু দেখেছে পড়ে আছে শুধু ফাঁকা নৌকা। কিন্তু ওখানে কি আছে তা তো কেউ জানেও না বা দেখেও নি। হ্যাঁ, দেখলেও তো আর ফিরে আসেনি। চল আজ রাইতেই ওখানে যাব। আরে কি বলছিস রে তুই? ওখানে যাবি? আরে কি দরকার বিপদে পড়ার? আরে ঠিক অন্য কিছু করে নেব, অত চিন্তা করিস না। আরে চল না, কিচ্ছু হবে না। চল না গিয়ে ঘুরে আসি। যদি দেখি কোনো বিপদ আসে তাহলে ফিরে আসবো নয়। হরেনের ইচ্ছে না থাকলেও নিজের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আর গোপালের বারবার বলার পর সে যেতে রাজি হল। গোপাল আর হরেন একটা নৌকা নিয়েই রওনা দিল নদীর মরা বাউয়ের দিকে। নৌকা নিয়ে যতই ওই পথেতে যেতে থাকে ততই নদী আরও সরু হতে থাকে। আরে গোপাল, আরে আমরা ঠিক পথেই এলাম তো রে। আগেও দিনের বেলা এদিকে এসেছিলাম, কিন্তু তখন জায়গাটা তো অন্যরকম দেখেছিলাম। কথাটা কিছু ভুল করিসনি, আমারও তাই মনে হচ্ছে। হতে পারে বহুদিন আসেনি, তাই এই জায়গাটার যা পরিবর্তন হয়েছে তা আমরা জানি না। দুজনে মরা নদীর বাউয়ের ওপর দিয়ে আরও যতই এগিয়ে যাচ্ছে ততই জায়গাটিতে রাতের অন্ধকারের গাঢ়তা যেন আরোই বেড়ে চলেছে। আর তার সাথেই মৃত্যু শীতল এক ঠান্ডা চারিদিকটাকে ছেয়ে রেখেছে। কালো ধোঁয়া চারিপাশে ছেয়ে, শিউলি আর রজনীগন্ধা ফুলের গন্ধে চারিপাশটা কেমন ম ম করছে। এই জায়গাটা কেমন লাগছে রে যেন। এখান থেকে চল যাই, ফিরে যাই রে। হরেন বলে চললেও গোপালের চোখ তখন অন্যদিকেই চলে গেছে। নদীর পাড়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। শরীরে কেবল 2 টুকরো কাপড়, বুকে আর উরুতে। দেখতে ভীষণ সুন্দর। গোপালের মুখটা তখন হাঁ হয়ে রয়েছে। লাস্যময়ী মহিলাটি বলে, আমার সাথে দেখা না করেই চলে যাবে? এসো আমার সাথে। রাত যদি চাও মধুর করতে, আসতে হবে আমার সঙ্গে। এত রাতে এতটা খোলামেলা পোশাক, এই নদীর পাড়ে মেয়েটি কি করছে তাই ভাবতে থাকে হরেন। হরেন, হরেন, কি সুন্দর দেখতে দেখ মেয়েটা। ও যে ডাকছে। এই আরে চল চল, ওইদিকে চল, ওইদিকে চল। এত রাতে এই মেয়েটা এখানে এলো কি করে? আর আমাদের ডেকেই বা কোথায় নিয়ে যাচ্ছে? আরে বুঝতে পারছিস না কোথায় ডাকছে? আরে আর আমার সময় নষ্ট করিস না, চল চল। আমি যাব না, তুই যেতে চাইলে চলে যা। এমন বলিস না বন্ধু, জানি তুই এইসব বিষয় থেকে দূরে থাকিস, কিন্তু আমার সঙ্গে একটু চল তুই অন্তত। আরে তুই তো জানিস এই জায়গাটা এমনিতেই ঠিক নয়। এই অচেনা মেয়েটার সাথে লালসার জন্য যেতে চাইছিস তো তুই? এটা কিন্তু ঠিক নয়। উফ, সবই তো বুঝতে পারছিস, তাহলে থাক, আমি যাচ্ছি। হরেন ছোটবেলার বন্ধুকে একা যেতে দিতে পারে না। যতই হোক একসাথে বড় হয়েছে দুজনে, সুখে দুঃখে সব সময় একে অপরের সাথেই থেকেছে। আচ্ছা চল, যাচ্ছি তোর সাথে। জানতাম আমি। কই গো, এসো। কি এত ভাবছো? এই অমাবস্যার রাত যে শেষ হতে চলেছে। হরেন আর গোপাল মরা নদীর একপাশে নৌকাটি রেখে মেয়েটার পেছনে পেছনে চলতে থাকে। হরেন লক্ষ্য করে এই মেয়েটি সামনে থেকে দেখতে আরও সুন্দর। একটা মন মাতানো মোহিনী গন্ধ যেন মেয়েটির চারপাশে ছেয়ে রয়েছে। গোপাল মেয়েটির একদম গায়ের সাথে গা লাগিয়ে জিজ্ঞাসা করে উঠল, তুমি এইখানে একাই থাকো বুঝি? ভয় করে না? ভয় পাবো কেন? এই জায়গাটা তো আমার, এই রাতগুলি আমার। এই যে তুমি এখানে এসেছো, এখন থেকে তুমিও আমার হয়ে থেকে যাবে, আমার এই শরীরে। আমি তো চাই তোমার হয়ে থাকতে। কেন যে তোমার সাথে আমার আগে দেখা হয়নি। আমিও তোমাকে ছেড়ে আর কোথাও যেতে চাই না। তুমি চাইলেও আর পারবে না। গোপাল চাইলেও যেতে পারবে না মানে? এসব কি বলছেন? তোমার বন্ধুটির মনে হয় আমাকে পছন্দ হয়নি। না না, তেমন নয়। আসলে ও মেয়েদের থেকে সবসময় একটু ওই দূরে থাকতেই পছন্দ করে, কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো। আরে ওর তো এখানে না আসলেও চলতো, কিন্তু আমাকে একা ছাড়বে না তাই এলো। মেয়েটি একবার বাঁকা চোখে হরেনের দিকে তাকায়। ওই যে আমার ঘর চলে এসেছে। হরেন আর গোপাল দেখে সামনে অন্ধকারে ঢাকা একটা ছোট্ট গোছের বাড়ি। বাড়িটা এত অন্ধকার কেন? যে কাজ অন্ধকারে হবে সেখানে আলোর কি দরকার?
মেয়েটি এবার গোপালের হাত ধরে, এসো ভিতরে, তোমার অপেক্ষাতেই তো ছিলাম অনেক দিন, আজ আমার তৃপ্তি হবে। আমিও খুব খুশি। চলো চলো ভিতরে চলো। এই হরেন, তুই ওই জায়গাটাতেই বস, আমি ভিতরে গেলাম। তুই দেখবি একদিন এই বদ নেশার জন্যই না তুই বিপদে পড়বি। চেনা জানা নেই এমন একটা অচেনা জায়গাতে ড্যাং ড্যাং করে চলে এলি। ওকে যে আসতেই হতো, আমি কতদিন ধরে একজনের অপেক্ষাতে ছিলাম। হরেন এক কোণে বসে রইল। গোপাল মেয়েটির সাথে একটি ঘরে গিয়ে ঢোকে। দরজাটা বন্ধ হয়ে যায়। গোপাল ঘরের ভেতরে গিয়ে দেখে সুন্দরভাবে ঘরটা সাজানো, ধূপের গন্ধে চারিপাশটা খেলছে। বসো তুমি খাটে। আর দেরি কেন, আসো আসো আমার কাছে। মেয়েটি ধীরে ধীরে গোপালের কাছে এগিয়ে যায়, আর ধীরে ধীরে তার চেহারাটা বদলে যেতে থাকে। সুন্দরী চেহারার পেছন থেকে বেরিয়ে আসতে থাকে এক কুৎসিত চেহারা। মুখের দুই পাশ থেকে বেরিয়ে আসে ধারালো দাঁত, হাতে লম্বা লম্বা নখ। তুমি কে? গোপাল আরও কিছু বলবার আগেই মেয়েটি ওরফে ভয়ঙ্কর ওই চেহারাটি ঝাঁপিয়ে পড়ে গোপালের ওপর। বন্ধুর চিৎকারে হরেনের তন্দ্রা এক নিমেষে ভেঙে যায়। হে কি, গোপাল এমনভাবে চিৎকার করছে কেন? হরেন দৌড়ে গিয়ে দরজাতে ধাক্কা দিতে থাকে। গোপাল, এই কি হয়েছে রে? আরে অমন করছিস কেন রে? এই গোপাল! হরেন দরজাতে ভীষণ জোরে জোরে ধাক্কা, লাথি ইত্যাদি মারতে থাকে। কবার অমন করার পর দরজা খুলে যায়, আর দরজা খোলার পরেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখেও। গোপাল খাটের ওপরে পড়ে আছে, তার চোখ দুটি খোলা, বুক থেকে পেট অবধি যেন ধারালো কিছু দিয়ে চিরে ফেলা হয়েছে। ভেতরে সব নাড়ি ভুঁড়ি খাটে ছড়িয়ে আছে, আর খাটে বসে এক ভয়ঙ্কর চেহারা। সেই নাড়ি ভুঁড়িগুলো গোগ্রাসে খাচ্ছে যেন অনেক দিনের খিদে। হাতে লেগে থাকা রক্ত লম্বা লকলকে কালো জিভ বার করে চেটে নিচ্ছে। এটা যে সেই মেয়েটা তা বুঝতে আর কোনো অসুবিধা থাকে না হরেনের। আমার বন্ধুর কি অবস্থা করেছিস রে এটা? মেয়েটি রক্ত মাখানো মুখ তুলে পিছনে তাকিয়ে বলে, তুইও এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। হরেন পেছনে ঘুরতেই এক লাফে খাট থেকে মেয়েটি ওরফে সেই ভয়ঙ্কর বিভীষিকা হরেনের হাত চেপে ধরে। হরেন পালানোর চেষ্টা করলেও পেরে ওঠে না। ভয়ঙ্কর সেই চেহারাটি এক টানে কবজি থেকে হাতটাকে উপড়ে ফেলে। গল গল করে রক্ত বেরিয়ে আসতে থাকে ওর হাত থেকে। হরেন চিৎকার করে ওঠে, কিন্তু থামে না, নদীর দিকে দৌড়তে শুরু করে। হরেন বুঝতে পারে ওর পিছনে কেউ যেন আসছে, কিন্তু ও দৌড়ানো থামায় না। জানে না দৌড়ালে ও আর বাঁচবে না। টপ টপ করে রক্ত মাটিতে পড়তে থাকে। কোনো মতে দৌড়ে এসে সে নৌকাতে উঠে পড়ে, তারপরেই সেখানে সংজ্ঞা হারায়। এই ছিল সেই ঘটনা। আমার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। আমরা মরা নদীতে চলে এসেছি, কোনো দিকে নজর দেবেন না, চুপ করে নৌকাতে বসে থাকবেন। নৌকা চালকটি কিছু সময় আগে যেমনটা বর্ণনা দিল ঠিক যেন অবিকল এক। জায়গাটা একটু বেশি ঠান্ডার, মোহিত করা একটা গন্ধ, যেন একটা অন্য দুনিয়াতে চলে এসেছি। নৌকা আরেকটু এগোতেই চোখে পড়ে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা মেয়েটি। এমনই তার পোশাক যে যে কেউ আকৃষ্ট হবে। হাসি মুখে আমার দিকে তাকিয়ে যেন চোখের চাহনিতে অন্য কিছু বোঝাতে চাইছে। আমি যেন চোখ কিছুতেই ফেরাতে পারছি না। এত সুন্দর ও আকৃষ্টময়ী মেয়ে আগে দুটি দেখিনি। এসো আমার কাছে, তোমাকে নিয়ে যাবো এক অন্য দুনিয়াতে। ওর ডাকে সাড়া দেবেন না, নৌকা থেকে নেমে গেলে আর ফিরে আসতে পারবেন না। আমি যেন কোনো মতে নিজেকে সামলালাম। নৌকা এগিয়ে চলে মেয়েটিকে পিছনে ফেলে। এবার পিছনে তাকাতেই দেখি মেয়েটি আর নেই। কি, মেয়েটি কোথায় গেল? ও চলে গেছে, বুঝতে পেরেছে আপনাকে ওর কাছে আর টানতে পারবে না ও। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি। আপনি যে দুটি বন্ধুর কথা বললেন তাদের কথা আপনি জানলেন কি করে? ওই যে হরেন বেঁচে গেল, ওর কি হলো? গোসাইপুর এসে গেছে, এবার নেমে পড়ুন।
ও হ্যাঁ হ্যাঁ, আমি নৌকা থেকে নেমে পড়ছি। আপনাকে অনেক ধন্যবাদ এতটা সাহায্য করার জন্য। আচ্ছা, কত টাকা দিতে হবে বলুন তো? কোনো টাকা লাগবে না। আর হ্যাঁ, আপনি জানতে চেয়েছিলেন না যে আমি সব কিছু জানলাম কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। কারণ আমি সেই হরেন, আর আমার সাথে এই যে ঘটনাটা ঘটেছিল। এই বলে শরীর থেকে চাদরটা সরিয়ে ফেলতেই বেরিয়ে আসে কাটা হাতের একটা লোক। হাতটা যে কতটা ভয়ঙ্করভাবে কেটেছিল তা দেখলেই বোঝা যায়। তার মানে এক হাতেই নৌকা পাইছিল। আমি হরেনের হাত দেখে আঁতকে উঠি। এতটা ভয়ঙ্করভাবে কারোর হাত উপড়ে যেতে পারে না দেখলে বিশ্বাস করা যায় না। হরেন, হরেন দাঁড়াও, যেও না হরেন। হরেন নৌকা ঘুরিয়ে ফিরতি পথে চলেই যাচ্ছিল। আমার কথা শুনে থেমে যায়। এ কি হলো? টাকা দিতে হবে না বললাম তো। না না না, টাকার কথা আমি বলছি না। তুমি যে ভয়ঙ্কর রহস্যময় এই ঘটনার কথা বললে তার পুরো ইতিহাসটা আমি জানতে চাই। এখনকার সময়ে এসেও এমন ঘটনা ঘটছে তা তো শুনেই আমার অবাক লাগছে। আর এই যে মিথ্যে কথাও নয়, কোনো মতে নয়, তা আমি বলতে পারি না। আমি নিজের চোখে মেয়েটাকে দেখলাম। হরেন আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। আপনি সাংবাদিক মানুষ, তাই রহস্যটা জানার আপনার ভীষণ ইচ্ছা হচ্ছে, তাই তো? একদম তাই। ভোর হতে তো অনেকটাই বাকি রয়েছে। তুমি যদি সবটাই আমাকে বলো। হরেন একবার হাসলো, এক হাতে নৌকার দাঁড় বেয়ে এগিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এর পিছনের ইতিহাসটা জানতেই চাইছেন তাহলে শুনুন। আমি এগিয়ে গিয়ে নৌকাতে বসি। হরেন আবার আগের ঘটনা বলতে শুরু করে। যেমনটা আপনাকে বললাম আর ওই ভয়ঙ্কর নারীরূপী পিশাচিনীর হাত থেকে বেঁচে আমি নৌকাতেই সংজ্ঞা হারাই। সংজ্ঞা যখন ফেরে তখন তাকিয়ে দেখি আমি হাসপাতালে। হাতে ব্যান্ডেজ করা ছিল, কিন্তু যন্ত্রণা তখনও ছিল। আমার সামনেই গ্রামের কজন বসেও ছিল। শেষমেশ তোর চোখটা খুলল। সবাই তো ভীষণ ভয়ই পেয়ে গিয়েছিল। ভোর হয়ে গিয়েছে তাও ফিরছে না দেখে গোপালের মা গ্রামের সবাইকে জানায় ও নাকি আগের রাতেই বলছিল যে মাছের জন্য ওই মরা বাউয়ের দিকে যাবে। মা বারবার না করেছিল। তারপর কোথাও তোকে আর গোপালকে খুঁজে না পেয়ে কজন মরা বাউয়ের দিকে গিয়ে ওই নৌকাতে তোকে রক্তাক্ত অবস্থায় পায়। তা ঠিক কি হয়েছিল বল দেখি, আর গোপালই বা কোথায়? আমি গোপালের কথা শুনে আর চোখের জল ধরে রাখতে পারলাম। কি রে, অমন করছিস কেন? আমি আগের রাতের ভয়াবহ সব কথাগুলো খুলে বলি। গ্রামের লোক সব কথা শুনে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। এত বড় ভুল তোরা করলি কি করে? গোপাল কি বড় ভুলটা করলো, বেঘরে প্রাণটা গেল। আমার তখন কথা বলার কোনো ভাষা ছিল না। শুধুমাত্র আগের রাতের ভয়ঙ্কর দৃশ্যগুলি চোখের সামনে বারবার ভেসে উঠছে। আচ্ছা, দীর্ঘ বছর ধরেই তো শুনে আসছি মরা বাউয়ের যাওয়া মানেই ওখানে ভয়ঙ্কর কেউ আছে। কাল রাতেই সেই বিভীষিকাকে নিজের চোখে আমি দেখলাম। এমনকি নিজের ছোটবেলার বন্ধুটাকেও বাঁচাতে পারলাম না। আমি জানতে চাই এর পেছনের রহস্যটা কি। আরে ওটা কে? আরে ওখানে এলোই বা কি করে সেটা? গ্রামের লোকগুলি একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। তখন তাদের চোখে ভয়। একটি লোক হঠাৎ বলে ওঠে, সবাই জানে ওখানে ভয়ঙ্কর কেউ আছে। বছর 30 আগেও ওখানে গয়েশপুরের মানুষ গিয়ে দিব্যি মাছ শিকার করত, কিন্তু কিছু মানুষের অভব্য আচরণের জন্য এমন হয়েছে। আমিও সবটা জানতাম না। কি করে জানলে সবটা? জেনেছিলাম আমার দাদুর কাছ থেকে। আমার দাদু বছর 2 আগেই মারা গেছে, কিন্তু দাদু নিজে দেখেছিল সেদিন ওখানে কি হয়েছিল। আরে তুমি আগে সবাইকে বলনি কেন? গয়েশপুরের কয়েকজনের কুকীর্তির কথা আর গর্ব করে কি করে বলি। গ্রামের অনেকেই জেনেও চুপ করে থাকে, কিন্তু তুমি ওখান থেকে ফিরে এসেছো, তাই ঘটনাটা জানার দরকার। শরীর ঠিক হলে আমার বাড়িতে এসো একদিন, সবটা বলবো। আমার রহস্যের পেছনে সবটা জানার ভীষণ আগ্রহ তৈরি হলো। বাড়িতে ফিরে 1 সপ্তাহের জন্য কিছুটা সুস্থ হয়ে উঠলাম। এক সন্ধ্যাতে গ্রামের সেই লোকটি
মানে সীতেশের বাড়িতে গিয়ে আমি উপস্থিত হলাম। ও হরিণ, তুমি এসেছো তবে? তা এখন শরীর ঠিক আছে তো? এখন অনেকটাই ঠিক আছে। এসো এসো, ভেতরে এসে বস। সীতেশ যত্ন করে আমাকে ভেতরে নিয়ে বসায়। কিছু সময় বসার পরেই সীতেশ আমার জন্য চা করে নিয়ে আসে। চায়ে একটু চুমুক দিয়ে আমি জিজ্ঞাসা করলাম, দাদা এবার বলুন তো, মরাগাঙের জঙ্গলের বাড়ির আসল রহস্যটা কি? কি এমন আছে ওখানে? ওই ভয়ঙ্কর নারী চেহারাটাই বা কে? কেনই বা ওখানে মাছ পাওয়ার এত সুযোগ থাকলেও কেউ যেতে চায় না? তোমার মনে অনেক জিজ্ঞাসা তৈরি হয়েছে, আর হওয়াটাই স্বাভাবিক। তোমার অনেক কপাল ভালো যে তুমি ফিরে এসেছো। তবে আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকে ছেড়েই দিয়েছে ও। ছেড়ে দিয়েছে মানে? একদম তাই, না হলে ওর থেকে কেউ রেহাই পায়নি। কিন্তু আমাকে ছাড়লো কেন? কারণ তুমি মেয়েদের সম্মান করো, তাদের ভোগের জিনিস মনে করো না। কিন্তু তুমি যেহেতু ওই বাড়িতে গেছো আর তুমি গোসাইপুর থেকে গেছো, তাই তোমার হাতটার ওই অমন হলো। সীতেশের কথাগুলি শুনে হরিণের সেই ভয়ানক রাতের দৃশ্যগুলি চোখের সামনে ভেসে ওঠে। সেই ভয়ঙ্কর চেহারা যখন ওর হাত উপড়ে নেয়, তেমনই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে ছুটতে শুরু করে। একবার পেছনে ফিরিয়ে তাকিয়ে দেখে একটি কালো ছায়া ওর পেছনে আসছে, কিন্তু আরও কিছুটা যেতেই আর কাউকে পেছনে দেখে না সীতেশ। কিন্তু কথাগুলি কিছু ভুল বলেনি, এমনকি এটাও ঠিক ও সংজ্ঞাহীন অবস্থায় সারা রাত নৌকাতে পড়েছিল। ইচ্ছে করলেই সেই ভয়ঙ্কর চেহারা ওকে মেরে ফেলতে পারত, কিন্তু তা তো করেনি। এটা তো একদম ঠিকই বলছো। ইচ্ছে করলেই নৌকাতে উঠে আমাকে মারতেই পারত, কিন্তু তাও সে করেনি। কিন্তু কি এমন ঘটনা যে ওই ভয়ঙ্কর চেহারা গয়েশপুরের মানুষের উপরে এত রেগে আছে? গয়েশপুরের কজন ভীষণ অন্যায় করেছিল, আর তা জেনেও গয়েশপুরের মানুষেরা চুপ করে থেকেছে। এটাও ঠিক, আমিও একজন কাপুরুষ যে কিছুই করিনি। আর একটা সময়ের পর সবাইকে এটা বলা হয়েছে মরা গাঙের ওখানে ভয়ঙ্কর কেউ আছে, আর তাই অত মাছ পাওয়ার সুযোগ থেকেও কেউ ওখানে যাচ্ছে না। তাতে ক্ষতিও হচ্ছে অনেক। অনেক বড় রহস্য আছে এর পেছনে, সেটা আমি বুঝতেই পারছি, যা একটা সময় পরে গয়েশপুরের মানুষদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু সেটা কি আমাকে জানতেই হবে। অবশ্যই জানতে হবে, তোমার জানার পুরো অধিকার আছে। আর শরীরের এমন অবস্থা নিয়েও আমার কাছে এসেছো, তোমাকে তো অবশ্যই বলবো। আমি তোমাকে ইতিহাসটা বলছি আজকে, যা দাদুর থেকে জেনেছি। এরপর তুমিই বিচার করবে গয়েশপুরের মানুষেরা ঠিক করেছে কিনা। এরপর সীতেশ যেন অনেক দিনের জমানো রাগ কথার মধ্যে দিয়ে আমার কাছে তুলে ধরে। সেই সময়টা ছিল বর্ষার, আর বিশেষত নদীর মরাগাঙে তো তখন আরো মাছ। 3 দিন তো খুব ভালো বৃষ্টি হলো। আজ রাতেই তবে মরাগাঙের দিকে মাছ আনতে যাওয়া যাক। এ কথা আবার বলতে, আজকে রাতে তো অবশ্যই যাব। বছরের এই সময়টার অপেক্ষাতেই তো সবাই থাকি। ওই সময় ওখানে কত বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়, ওইটা হাটে বিক্রি করেই তো অনেক টাকা ঘরে আসে। কি রে হেমেন, তুই যাবি তো? আমার দাদু মানে হেমেন বলে। যাবো তো বটেই। এবার বুঝলি তো, ঠিক করেছি মরাগাঙের পশ্চিম দিকটাতে যাব। ওইদিকে নাকি ইলিশের সাথে সাথে বড় বড় তেল কই পাওয়া যায়। কিন্তু কিন্তু কি? না না, ওদিকে যাওয়াটা ঠিক হবে না। ওখানে যদি ভালো মাছ পাওয়া যায় তাহলে ওদিকে যাওয়া যাবে না কেন? তুমি গোসাইপুরে নতুন এসেছো, তাই জানো না মরাগাঙের পশ্চিম দিকে কেউ যায় না। ওদিকে যায় না মানে? ওখানে কজন রাতে মাছ ধরতে গেছিল, কিন্তু পাশের জঙ্গলে শিয়ালের শব্দ পেয়েছে। শিয়ালের ভয়ে ওদিকে যাচ্ছ না, এটা কোনো কথা হলো নাকি? জঙ্গলি শেয়াল ভীষণ ভয়ঙ্কর, ওরা মাইন্সরেও খেয়ে ফেলে। জানি তো, কিন্তু এর থেকেও বাঁচার উপায় আছে। কেমন? এর আগে আমি যেখানে থাকতাম তার পাশেও জঙ্গল ছিল।
কিন্তু আমরা ওর মাঝেই মাছ শিকার করেছি, কিছুই হতো না। শুধুমাত্র বাঘের গলা করতে জানতে হয়। বাঘের গলা? কি বলছো গো? একদম তাই। শিয়াল সহ সব প্রাণী জানো বাঘকে খুব ভয় পায়। ওরা যদি শিকার করতে গিয়ে বাঘের গলা পায় তাহলে ভয় আর সেদিকে ঘেঁষে না। তুমি বাঘের গলা করতে পারো বুঝি? একদম। এই দেখো। এ তো পুরো বাঘ এসেছে মনে হলো। দারুণ দারুণ। সত্যি সত্যি শিয়াল এলেও দেখবে এটা কেমন কাজ করে। আর কোনো চিন্তাই রইল না। আজ রাতেই আমরা মরা গাঙের পশ্চিম দিকে যাব। রাতেই হেমেন আর গ্রামের বাকি দুজনে একটি নৌকা করেই মরা গাঙের পশ্চিম দিকে রওনা দিল। বৃষ্টি খুব জোরে না হলেও ঝিরঝির করে হয়ে চলেছে, হাওয়াও দিচ্ছে মাঝে মাঝে। ঘণ্টাখানেক নৌকা চালানোর পর তিনজনে উপস্থিত হলো মরা গাঙের পশ্চিমের দিকে। ওই জায়গাতে নৌকাটাকে নোঙর করে জাল ফেলি। একদম ঠিক হবে। ওইদিকে তো জঙ্গলটা বেশি, ওইখানে নোঙর করা ঠিক হইব? তুমি ভয় পেও না কোনো, আমি তো আছি। হেমেন মন থেকে না চাইলেও বাকি দুজনের কথা শুনেই সেদিকে যায়। নৌকা নোঙর করে নদীতে জাল ফেলে। ঘণ্টাখানেক অপেক্ষা করে জাল তুলতেই বড় বড় সাইজের ইলিশ আর তেল কই জালে ওঠে। ওরে বাবা, এ তো প্রচুর মাছ উঠেছে আজকে। সত্যি তাই, হাটে বিক্রি করে ভালো আমদানি হবে এবার। কি হেমেন, দেখলে তো এদিকে এসে কেমন লাভ হলো? ঠিকই বলেছো, মাছ বিক্রি করে বউরে নতুন শাড়ি কিনে দিতে পারবো। এই বছর দুই তো একটাও নতুন শাড়ি কিনে দিতে পারিনি। এরপর থেকে তো এদিকেই আসবো, তাহলে আর টাকার অভাব হবে না। আর তোমরা খামোখাই ভয় পেয়েছিলে। এদিকে শিয়াল আছে কোথায়? এদিকে তো কিছুই নেই। হয়তো 2 দিন ধরে বৃষ্টির জন্যই ওই শিয়ালগুলি গর্ত থেকে বেরোয়নি। না না, জানে আমি বাঘের গলা করতে পারি, তাই এদিকে আসেনি। তিনজনে একসাথে হেসে ওঠে। তিনজন আশাও করতে পারেনি এতটা মাছ ওরা পাবে। আনন্দ হওয়ার মতোই কথা। বাড়িতে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল, তখনই বিদ্যুৎ চমকাতে শুরু করে। এই রে, আবার বৃষ্টি শুরু হলো। এখন এতটা পথ যাওয়াও তো মুশকিল, নদীতে জল বাড়তেছে, জোয়ার আসছে যে। এই সময় মাছ নিয়ে অতটা পথ যাওয়া যাবে না। মাছের জন্য ছোট নৌকা এমনিতেই ভারী হয়ে গেছে, তার উপরে কালী নদীর বাঁক পেরোতে হবে। জলের তোড়ে নৌকা উল্টে গেলে মুশকিল হয়ে যাবে। এমন বৃষ্টির রাতে সাঁতার কাটাও মুশকিলের। ওই দেখো, জঙ্গলের ভিতর থেকে প্রদীপের আলো আসছে, তার মানে ওখানে কোনো মানুষ আছে। হেমেন আর অন্য লোকটিও সেদিকেই তাকায়। ওখানে মানুষ এসেছে? জঙ্গলে একটা বাড়ি ছিল বটে, অনেক বছর আগে গয়েশপুরের জমিদার শৈলবাবু ওই বাড়ি বানিয়েছিলেন। আগে এই জঙ্গলে হরিণও পাওয়া যেত। হরিণ শিকার করতে এসে থাকার জন্য ওটা বানানো হয়েছিল, কিন্তু ওখানে তো আর এখন কেউ থাকে না। তাহলে কেউ এসেছে মনে হয়। একটা কাজ করি, চলো আজ রাতটা ওখানেই কাটিয়ে দিই। রাত শেষ হতেও মনে হচ্ছে বেশি সময় বাকি নেই। ভোরের আলো ফুটলেই না হয় মাছ নিয়ে গ্রামে ফিরব। কথাটা মন্দ বলনি, তাই চলো। হেমেন আর বাকি দুজন নৌকা থেকে নেমে বাড়িটার দিকে আলো অনুসরণ করে চলতে থাকে। মিনিট 2 হাঁটতেই ওরা তিনজন পৌঁছে যায় বাড়িটির কাছে। যা দেখেছিলাম ঠিক তাই। দেখো, প্রদীপ জ্বলছে। খুব ভালো দেখেছো বন্ধু, না হলে আজকের রাতটা অসুবিধে হতো। আরে বৃষ্টিতে আর ভিজতে হইব না, বৃষ্টির জোর বড্ড বাড়তিছে। চটপট চলো বাড়িটাতে। তিনজন বাড়িটার কাছে গিয়ে, কেউ আছেন এখানে? আমরা বড় বিপদে পড়ছি।
একবার যদি দরজাখানা খুলে সাহায্য করেন। দুবার বলতেই প্রদীপ হাতে দরজা খোলে একটি মেয়ে। মেয়েটির চোখে ভয়ের ছাপ। বয়স আন্দাজ 20 হবে, আর অসম্ভব সুন্দরী দেখতে। লোক দুটি যেন চোখের পলক কিছু সময় ফেলতে পারল না। কি কি দরকার বলুন? বাকি দুজন তখনও একভাবে মেয়েটির দিকে চেয়ে। আগে আমরা এই গয়েশপুরেই থাকি। আসলে আমরা নদীতে মাছ ধরতে এসেছিলাম। মাছ ধরে বাড়িতে ফিরছিলাম, কিন্তু নদীতে জোয়ার আসার দরুন আর জোরে বৃষ্টি শুরু হওয়ার কারণে আমরা আর বাড়ি ফিরতে পারলাম না। তো তাই বলতেছি, আজকে রাতটা কি এইখানে থাকতে পারি? মেয়েটি সংশয় ঝেড়ে ফেলে বলে, আসুন আসুন, এটা তো আপনাদেরই গ্রামের বাড়ি, আমি না করার কে। মেয়েটির এত সুন্দর আচরণ হেমেনের ভীষণ ভালো লাগলো। অচেনা মানুষকেও কি সুন্দর এক লহমায় আপন করে নিল। হেমেনের ওর ছোট বোন শর্মার কথা মনে পড়ে যায়, যে কিনা বছর 2 আগেই যক্ষাতে মারা গেছে। বাকি দুজনেও হেমেনের পিছনে ঘরে ঢোকে। এখানে তো কেউ থাকতো নাই জানতাম, তাই জঙ্গলে তুমি একা এত অল্প বয়সী মেয়ে কি করতেছো? মেয়েটির নিমেষে চোখে জল চলে আসে। আমার নাম সোমা, আমি পাশের গ্রাম নিতুপুরে থাকতাম, কিন্তু ওখানকার পঞ্চায়েত প্রধান আমাকে জোর করে বিয়ে করতে চায়। সে কি তোমার কেউ নাই? আমার বাবা মা ছোটবেলাতেই মারা গেছে, দাদাই আমাকে বড় করেছে। আমার বাবার বয়সে কেউ যদি বিয়ে করতে চায়, কিভাবে সেই দাদা মেনে নেয় যে নিজের প্রাণের থেকেও বোনকে বেশি ভালোবাসে? তা তোমার দাদা কোথায় এখন, আর তুমি এখানে একা কেন? আমি আর দাদা ওখান থেকে পালিয়ে এসেছি, না হলে আজকেই আমাকে বিয়ে করে ফেলতো। আর তোমার দাদা কোথায়? দাদা আমাকে এখানে রেখে গ্রামে গেছে টাকার কিছু জিনিস আনতে। কালকে সকালেই শহরে চলে যাব, আর কখনো ফিরবো না। দাদা বলেছে আমরা ওখানেই থাকবো। হেমেন এগিয়ে গিয়ে সোমার মাথাতে হাত রেখে বলে, তো তোমার ভালো হোক, ঈশ্বর হয়তো তোমার বাবা মাকে নিয়েছেন, কিন্তু এত ভালো একজন দাদাও তো দিয়েছেন যে কিনা টাকার লোভে পড়েনি। একদম ঠিক বলেছেন, আপনারা এখানেই থাকুন, আমি পাশের ঘরে যাচ্ছি। তুমি যে খুব গোছানো মেয়ে তা বোঝাই যাচ্ছে, না হলে অল্প সময় এই ঘরটাকে বেশ থাকার মতো করে ফেলেছো। সোমা কোনো কথা বলে না, সলজ্জভাবে মাথা নিচু করে থাকে কেবল। আপনারা এলেন, কিন্তু চাও দিতে পারলাম না। আরে ধুর পাগলি মেয়ে। হেমেন সোমার মাথাতে হাত দিয়ে বলে, আমার আশীর্বাদের কোনো কাজ হবে কিনা জানি না, তবুও বলবো ঈশ্বর তোমার মঙ্গল করুন। সোমা পাশের ঘরে চলে গেলে 3 জন মাটিতে সোমার পেতে দিয়ে যাওয়া মাদুরে শুয়ে পড়ে। এ কি করছেন আপনারা? ছেড়ে দিন আমাকে, আমার লাগছে। সোমার গলার আওয়াজে হেমেনের ঘুম ভাঙে। দৌড়ে যায় পাশের ঘরে। পাশের ঘরের দৃশ্য দেখে শরীর কেঁপে ওঠে। গ্রামের বাকি 2টি লোক সোমাকে চাপটে ধরে রেখেছে। দাদা, দাদা আমাকে বাঁচান। এ কি তোমরা কি করছো? কি করছি দেখতে পাচ্ছিস না? এত সুন্দর মেয়ে, একে ভোগ না করলে চলে। তুমিও চলে এসো, দারুণ আনন্দ পাবে। ছিছি, ওকে আমি বোন বলেছি। আরে এভাবে ওর জীবনটা নষ্ট করো না। ওর দাদা এত লড়াই করেছে ওর জন্য, অন্তত ওটার তো সম্মান করো। এই তুই বক বক করিস না তো, চুপচাপ কেটে বস। আমি আমার বোনের কোনো ক্ষতি করতে দেব না। এই বলে হেমেন এগিয়ে যায়, আর তখনই গ্রামের একটি লোক হেমেনকে ধাক্কা মেরে ফেলে দেয়। দেওয়ালে লেগে হেমেনের মাথা ফেটে যায়। ধীরে ধীরে সংজ্ঞা হারিয়ে যেতে থাকে। চোখের সামনে সোমার কান্না ভেজা চোখ আর কষ্টের চিৎকার কানে আসে। এ কি হলো তোর? হ্যাঁ, এ কি হলো? হেমেনের যখন চোখ মেলে, সে দেখে সোমার মৃত অবস্থার রক্তাক্ত দেহ পড়ে আছে, আর তাকে ধরে বসে কাঁদছে একটি লোক। এটা যে সোমার দাদা।
তাহা বুঝতে অসুবিধা রইল না। গ্রামের দুটি লোক সোমার সাথে এমন বাজে কাজ করতে পারল, এটা ভেবেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আগের রাতের সোমার কথাগুলি আর ওর জলে ভেজা মায়া মাখানো মুখটার কথা মনে পড়ে বুকটা ফেটে যাচ্ছিল। কে কে করলো এমন? হ্যাঁ, তুমি কে? হেমেন কাঁপা গলাতে বলার চেষ্টা করে। এরপর সোমার দাদা পুলিশকে সব বলে, কিন্তু উল্টে ওর বোন সম্বন্ধে ভীষণ বাজে কথা শুনতে হয়। হেমেন আর ওর দাদা সবার চোখের আড়ালে চোখের জলে সোমার শেষ কাজ করে। এরপর থেকেই মরা গাঙের পশ্চিম দিকে সেই ভয়ঙ্কর চেহারা দেখতে পাওয়া যায়। শরীর ভোগের লালসার হাতছানি দেয় ভয়ঙ্কর এক নারী, আর তার সাথে সেই বাড়িতে গেলেই নির্ঘাত মৃত্যু। হরেন, এবার তুমিই বলো, গয়েশপুরের মানুষ সব জেনেও চুপ করে থেকেছে, এরা দোষী কিনা? উফ, কি ভীষণ কষ্টের। আরে গ্রামের দুটো লোককে আর পাওয়াও যায়নি। পাপ কাউকে ছাড়ে না। দাদুর কাছে এটাও শুনেছিলাম যে দিন 7 পর মরা গাঙের পাশে ছিন্ন ভিন্ন অবস্থায় সেই 2 জনের দেহ পাওয়া যায়। হয়তো গেছিল আবার মাছের লোভে, কিন্তু অন্য কেউ ওদের অপেক্ষাতে ছিল। শরীর ভোগের প্রলোভন দেখিয়ে মৃত্যু লোকের অন্ধকারে নিয়ে গেছে তাদের। তুমি যেহেতু নারীর প্রতি প্রলোভিত হওনি, তাই প্রাণে বেঁচে গেছো। সাবধানে থেকো, আর যারা এই সত্যিটা জানতে চায় জানিও, ওই ভয়ঙ্কর চেহারার আসল সত্যিটা সবার জানা উচিত। আমি সবটা শুনে কিছু সময় থ হয়ে বসেছিলাম। ওই সুন্দরী চেহারার পিছনের রহস্য ও বেদনাদায়ক ঘটনা সত্যি মর্মান্তিক। সোমার কথা ভেবে ভীষণ কষ্ট হচ্ছিল। একটা সুন্দর ফুলের সৌরভী ছড়ানোর আগেই কিছু মানুষের লালসার জন্য অঝরেই ঝরে গেল। ভোরের আলো ফুটলে হরেনকে বিদায় জানিয়ে আমি রওনা দিলাম কলকাতার দিকে।